আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৪ থেকে যে গুরুত্বপূর্ণ অনুধাবন অথবা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথম প্রশ্নটির দিকে তাকাই তাহলে দেখতে পারি এখানে বলা হচ্ছে যে পানি সম্পদ ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো পানি সম্পদ ব্যবস্থাপনা আসলে জিনিসটা কি? তো পানিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য বা সংরক্ষণ করার জন্য যে পরিকল্পনা বা যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা। বলা হচ্ছে শীত ও গ্রীষ্মকালে পানির অভাব প্রতিরোধ করতে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ, বন্টন নিশ্চিত রাখতে পানি সম্পদের ব্যবস্থাপনা জরুরি। বা একেই আমরা যে পানির প্রাপ্তি, প্রবাহ এবং হচ্ছে বন্টন, এটা এই যে ব্যবস্থাপনা এটাকেই বলা হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা। মানুষসহ সমগ্র জীবজগতের অস্তিত্বের জন্য পানি প্রয়োজন। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব দেখা দেয়। তখন কৃষি, শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। সে কারণে পানি সম্পদের ব্যবস্থাপনা প্রয়োজন। যদি আমি বলি যে স্বাভাবিক জীবনযাপন করণের জন্য কি এই পানি ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয় কেন? তো এটা আমরা সবাই জানি, বাংলাদেশের ভূমিরূপ হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। আবারও বলতেছি, বাংলাদেশের ভূমিরূপ হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। যার কারণে কি হয়, ভূমির স্বাভাবিক ঢাল দক্ষিণ দিকে হয়, নদীগুলোর পানি বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়। বাংলাদেশের অধিকাংশ প্রধান নদীর উৎস হলো হিমালয়, তিব্বত ও আসামের লোসাই পাহাড়ে। উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে নদীগুলো ঢাল অনুসরণ করে সমতলের দিকে নেমে আসে এবং বিভিন্ন শাখা নদীর সাথে যুক্ত হয়। শেষ পর্যন্ত সব নদীগুলো দেশের দক্ষিণ সীমানায় অবস্থিত বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। কারণ এর উচ্চতা হচ্ছে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, বা আমি যদি বলি উত্তর দিক থেকে দক্ষিণে ক্রমশ ঢালু। পরবর্তীতে বলা হচ্ছে আমরা পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হব কেন? তো পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়ার কারণ কি? পরিবেশ যদি বিপর্যয় হয় বা পরিবেশের যদি কোনো ক্ষতি সাধন হয় তাহলে আমাদের এই মানব জীবনও ক্ষতির সম্মুখীন হবে। তাহলে কি মানব জীবনকে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য অবশ্যই কী করতে হবে? আমাদের এই পরিবেশ সংরক্ষণ করতে হবে বা সংরক্ষণে উদ্বুদ্ধ হতে হবে। আমরা পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হব কারণ পরিবেশ আমাদের জীবন ধারণের মূল ভিত্তি। আবারও বলতেছি, যেটা আমি পূর্বেই বললাম, যে পরিবেশের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদের জীবন ধারণের যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো ব্যাহত হবে। যার কারণে বলা হচ্ছে এইটা কি জীবন ধারণের মূল ভিত্তি হচ্ছে আমাদের এই পরিবেশ। বলা হচ্ছে বিশুদ্ধ বায়ু, পানি, খাদ্য সহ সকল প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকেই আসে। পরিবেশ দূষিত হলে মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং জলবায়ু পরিবর্তন ও নানা দুর্যোগ বৃদ্ধি পায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাই নিজেদের কল্যাণ ও টেকসই উন্নয়নের স্বার্থে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া অপরিহার্য। তাহলে এই কথাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। নিজেদের কল্যাণ ও টেকসই উন্নয়নের স্বার্থে বা স্বাভাবিক জীবনযাপন করার উদ্দেশ্যে কি করা দরকার? এই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া দরকার। বলা হচ্ছে বাংলাদেশের ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে কেন? তো এটা কি? এটা জানি বাংলাদেশের পাশ দিয়ে হচ্ছে যে আমাদের যে উপমহাদেশীয় যে টেকটনিক প্লেট এটা হচ্ছে অবস্থিত। যার কারণে কি এই টেকটনিক প্লেটের কিনারে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশ হচ্ছে ভূমিকম্পর সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি যে কোনো ভূমিকম্প, ধরেন যে কোনো টেকটনিক এলাকায় মোটামুটি ১-১৫০ বছর পর পর হচ্ছে খুব বড় ধরনের একটা ভূমিকম্প হয়। তো আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য যে বড় ভূমিকম্পটা হয়েছিল সেটা হচ্ছে ১৭৮৭ সালে ভূমিকম্পটি। যেই ভূমিকম্পে হচ্ছে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হওয়ার কারণে সেটি পরবর্তীতে যে মূল স্রোতধারা ছিল, যেটা হচ্ছে ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়েছিল, সেখান থেকে বের হয়ে যমুনা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে বর্তমানে। তো এখন এতদিন পরে এখন আবার দেখা যাচ্ছে নতুন করে বা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে আবার মোটামুটি একটা এই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যদি এখানে ব্যাখ্যাটা পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে বাংলাদেশের ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে প্রধানত প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে দেশের কোথাও কোথাও ভূমি কি যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার কোথাও ভূমি উঁচু হয়ে যাচ্ছে। এই ধরনের ভূস্ফীতি ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ফলে ভূমিতে ফাটল সৃষ্টি হতে পারে। তাছাড়া ভূমিরূপগত বৈশিষ্ট্যেও ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়। পাহাড় কাটা ও অন্যান্য মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণেও বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি
ক্রমে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এইগুলো হচ্ছে অন্যতম কারণ। কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? এটার মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধির কারণে। বলা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানা, রাস্তাঘাট, সেতু, শহর নির্মাণ, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। বলা হচ্ছে কৃষি জমি হ্রাস পাওয়ার অন্যতম কয়েকটি কারণের মধ্যে রয়েছে নদী, এছাড়া নদী ভাঙন রয়েছে। প্রতি বছর অনেক ব্যাপক সংখ্যক জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বন্যার ফলে উর্বর জমি নষ্ট হয়ে যাওয়া, অনিয়ন্ত্রিত খনন, বাঁধ নির্মাণ ও অবৈজ্ঞানিক জল ব্যবস্থাপনার কারণে জমির উর্বরতা কমছে। পাহাড় কাটা, তারপর হচ্ছে বনভূমি হ্রাসের ফলে কি হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে। এইসব কারণেও কি হচ্ছে, কৃষি জমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে যে অধিক জনবসতি প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ। এটা ব্যাখ্যা করো। তো অধিক জনবসতি আসলে কিভাবে প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ? তো এটা যদি হয়, অধিক জনবসতি স্থাপন করা হলে বেশি পরিমাণে হচ্ছে আপনার পরিবেশ দূষিত হয়। আর পরিবেশ বেশি পরিমাণে দূষিত হলে কি হয়, এটার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। আমি যদি একটা নর্মাল একটা উদাহরণ দিই, যে অধিক জনবসতি হলে কি হয়, পরিবেশের ক্ষতি হয়, যার কারণে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্লাস্টিক বা সেই জিনিস আমরা ব্যবহার করি। তো এগুলো ব্যবহার করার কারণে কি হয়, বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যায়। তখন দেখা যায় হিমবাহ যেটা আছে উত্তর মেরুতে, সেটা হচ্ছে গলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটার কারণে কি হচ্ছে, আপনার সমুদ্রের যে আছে, উচ্চতা আছে, স্বাভাবিক উচ্চতা, ওইটা হচ্ছে বৃদ্ধি পায়। আর ওইটা বৃদ্ধি পেলে কি হয়, লবণাক্ত পানি কি হয় আপনার এই আপনাদের এই যে স্বাদু পানিতে বা হচ্ছে আপনার জনবসতিতে প্রবেশ করে। এরকম আরও বহু উদাহরণ আছে যে অধিক জনবসতির কারণে এগুলো হয়। অধিক জনবসতি প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ। অধিক বসতি বিস্তারের ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে গিয়ে ভূমির উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। খাল বিল ভরাট করে বন জঙ্গল কেটে মানুষ বসতি গড়ে তুলেছে। ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি দেখা দিচ্ছে। এছাড়াও অধিক জনবসতির ফলে অধিক বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস উদ্গীরণ, বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রকৃতিতে নানা বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকায় জনবসতি কম থাকার প্রধান কারণ কি? এটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে এইটার যে ভূমিরূপ। আবার বলতেছি, এটার ভূমিরূপের জন্য কি হয়, এখানে জনবসতি কম। বলা হচ্ছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় জনবসতি কম থাকার প্রধান কারণ হলো প্রাকৃতিক ও ভৌগোলিক প্রতিকূলতা বা ভূমির যে রূপ, এটা প্রধান কারণ। পাহাড়ি ভূমি ঢালু ও উর্বর না হয় কৃষিকাজ করা কঠিন, বা পরিবহন ব্যবস্থা হচ্ছে এখানে কি এই যোগাযোগের সুবিধাও সীমিত। এছাড়াও ভূমিধস ও ভারী বর্ষণের কারণে জীবন ঝুঁকিপূর্ণ, অর্থনৈতিক সুযোগের স্বল্পতা, স্বাস্থ্য ও শিক্ষার সুবিধার অভাবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে স্বল্প সংখ্যক মানুষ বসবাস করে। তার মানে কি, এখানে হচ্ছে ভূমিরূপ হচ্ছে খুবই হচ্ছে আপনার কি বন্ধুর প্রকৃতির। তারপর হচ্ছে এখানে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কি বলে, জমি উর্বর না, পরিবহন ব্যবস্থা হচ্ছে খুবই প্রতিকূল থাকে, যার কারণে কি হয়, এখানে জনবসতি কম গড়ে ওঠে। বলা হচ্ছে আমাদের জীবন ও জীবিকার সঙ্গে জলবায়ু কিভাবে জড়িত। তো জলবায়ু দেখেন কি, আর দেখবেন চরম ভাবাপন্ন জলবায়ুকে আমরা মোটামুটি হচ্ছে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা যদি বলি চরম ভাবাপন্ন জলবায়ু বা সমভাবাপন্ন জলবায়ু। দেখবেন চরম ভাবাপন্ন জলবায়ুতে হচ্ছে এক ধরনের হচ্ছে চাষাবাদ হয় বা মানুষজন একভাবে গড়ে ওঠে, আবার সমভাবাপন্ন জলবায়ুতে একভাবে গড়ে ওঠে। তো এগুলো হচ্ছে খুবই ভূমিকা রাখে। ধরেন কোন এলাকার যদি শুষ্ক ধরনের জলবায়ু হয়, যেখানে মরুভূমি আছে, সেখানে কি হবে না, জীবন জীবিকা খুবই কঠিন হবে। বা যেখানে বরফাচ্ছন্ন যে এলাকার জলবায়ু, সেখানকার জলবায়ু আরও কঠিন হবে। কিন্তু যে সমভাবাপন্ন যে জলবায়ুগুলো রয়েছে, যে এলাকাগুলো রয়েছে, সেগুলোতে জীবন জীবিকা তুলনামূলক সহজ। যার কারণে আমরা বলতে পারি আমাদের জীবন জীবিকার সঙ্গে জলবায়ু খুবই ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ুর সাথে মানুষের জীবন জীবিকা গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনধারা ও জীবিকায় বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। মৌসুমী জলবায়ুর কারণে এই দেশে বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে নানা প্রকার ফসল ও ফলমূল প্রচুর উৎপাদিত হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। একইভাবে শীতকালেও অনুকূল আবহাওয়ার কারণে বিভিন্ন শস্য চাষ করার সময়, তাই বলা যায় জলবায়ু ও মানুষের জীবন জীবিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
বলা হচ্ছে পরবর্তী প্রশ্নে যে নদীর নাব্যতা সংকট কিভাবে দূর করা যায়। নদীর নাব্যতা সংকট কিভাবে দূর করা যায়। নদীর নাব্যতা সংকট দূর করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত খনন ও ড্রেজিং করা। নদী কি করে, পলি বই নিয়ে আসে আর বিভিন্ন ময়লা আবর্জনা বই নিয়ে আসে, এগুলো হচ্ছে নদীর তল দেশে অনেক সময় জড়ো হয় বা হচ্ছে জমা হয়। তো এগুলো হচ্ছে অপসারণ করার জন্য অবশ্যই খনন এবং ড্রেজিং করা আবশ্যক, যাতে নদীর তলদেশে গভীর থাকে এবং জলপ্রবাহ বাধাহীন থাকে। নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখল, ভবন ও বাঁধ নির্মাণ রোধ করতে হবে, কারণ এগুলো নদীর প্রবাহ বন্ধ করে দেয়। তার মানে কি, অবৈধ দখল করা হলে নদীর যে পানি প্রবাহের যে খাত, ওইটা যদি ব্যাহত হয়, পানি প্রবাহ যদি ব্যাহত হয়, তাহলে কি হয়, নদীর প্রবাহ বন্ধ থাকে। পাশাপাশি নদী সংলগ্ন বন ও জলাধার সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন ও পানি সঠিকভাবে ব্যবহার করাও নাব্যতা বজায় রাখতে সাহায্য করে। নদীর দূষণ নিয়ন্ত্রণ করা, শিল্প ও গৃহস্থালী বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা ও সুস্থ পানির ব্যবহার নিশ্চিত করাও দীর্ঘমেয়াদী নদীর নাব্যতা সংরক্ষণে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন। তো এটা হচ্ছে উচ্চতা কম হওয়ার কারণে এগুলোকে হচ্ছে স্থানীয়ভাবে টিলা বলা হয়। বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো টারশিয়ারি যুগের। কি যুগের? টারশিয়ারি যুগের। এই পাহাড়গুলো উচ্চতা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর তুলনায় অনেক কম। এটা হচ্ছে 30 থেকে 90 কিলোমিটার 90 মিটার পর্যন্ত হয়ে থাকে বা ছোট আকৃতির হয়ে থাকে, যার কারণে এটাকে টিলা বলা হয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে যাই, যে বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের একটি দেশ এবং এই দেশের মাঝ বরাবর কি গেছে, কর্কটক্রান্তি দেখা গেছে এবং এটার অক্ষাংশের ব্যাপ্তি হচ্ছে 20.34 ডিগ্রি থেকে 26.38 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এটা দ্রাঘিমাংশ হচ্ছে 88.01 ডিগ্রি থেকে 92.41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, যেটা আমরা বললাম। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে মেঘালয় ও আসাম, পূর্বেও হচ্ছে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার, আর দক্ষিণে আছে কি বঙ্গোপসাগর, পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মৌসুমী জলবায়ু, বর্ষা, নদী নির্ভর জলবায়ুর দেশ হিসাবে পরিচিত। আর আপনারা যদি এখান থেকে যদি এই কোন অংশ, ভারতের কোন অংশ হচ্ছে কোন দিকে, সেটা যদি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানচিত্র ভালোভাবে দেখতে হবে। পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে হচ্ছে আপনার মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গ রয়েছে কিছু অংশ, আর পূর্বে রয়েছে হচ্ছে আপনার মিজোরাম এবং হচ্ছে ত্রিপুরা, আর দক্ষিণ পূর্বের দিকে রয়েছে হচ্ছে মিয়ানমার, আর একেবারে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা মানচিত্র যত বেশি দেখবেন তত বেশি আপনাদের মনে থাকবে। বরেন্দ্র ভূমির সৃষ্টি হয়েছিল কিভাবে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে যেহেতু প্লাইস্টোসিন কালের হচ্ছে আপনার ভূমি, যার কারণে এটা কি 25,000 বছর আগে এই প্লাইস্টোসিন বরফ গলনের ফলে সৃষ্টি হওয়া পানির প্লাবনের মাধ্যমে বরেন্দ্র ভূমি গঠিত হয়। পরবর্তীতে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি মূলত নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র ভূমির মোট আয়তন 9,320 বর্গ কিলোমিটার এবং সমতল ভূমি থেকে এর উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। এখানে মাটি সাধারণত ধূসর ও লাল বর্ণের, যা কৃষির জন্য উপযোগী। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি যে অঞ্চল অবস্থিত, এর ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিনডং, ঠিক আছে, বা হচ্ছে বিজয়। তো এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। আবার বলতেছি, এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাহাড় বা ওই এলাকার অন্তর্গত। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 12% এলাকা জুড়ে ওই টারশিয়ারি যুগের পাহাড় বিস্তৃত। প্রায় 2 মিলিয়ন বছরের আগে হিমালয় পর্বত যখন উত্থান হয়েছিল, তখন হচ্ছে এটা সৃষ্টি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে রাঙামাটি, তারপর হচ্ছে পার্বত্য এলাকা, অর্থাৎ বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিনডং। এটার গড় উচ্চতা হচ্ছে, আমি যদি বলি, 610 মিটার, যার এবং এই তাজিনডং বা বিজয়ের উচ্চতা হচ্ছে 1230 মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত। এটা অবশ্যই মনে রাখবেন, কোন জেলায় অবস্থিত, বান্দরবন। এই অঞ্চলে পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শিল পাথর দ্বারা গঠিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলবায়ুর সাথে জীবন জীবিকা কেন সম্পর্কিত। জলবায়ুর সাথে জীবন জীবিকা গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবন ধারা ও জীবিকায় বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। মৌসুমী জলবায়ুর কারণে দেশে বছরের বিভিন্ন ঋতুতে
জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে নানা প্রকার ফসল ও ফলমূল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। একইভাবে শীতকালে অনুকূল আবহাওয়ায় বিভিন্ন কারণে শস্য চাষ করা সম্ভব হয়। সুতরাং বলা যায় জলবায়ু মানুষের জীবনে ও জীবিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভূমিকম্পের প্রকোপ সর্বত্র সমান নয় কেন? এটা কারণ কি? ভূমিকম্প প্রবণ এলাকাগুলোতে সাধারণত তিনটি প্রধান অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অংশ, ভূমধ্যসাগরীয় হিমালয় অংশ এবং হচ্ছে মধ্য আটলান্টিক বা ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ। প্রথম অংশে ভূমিকম্পের মাত্রা ঘনত্ব এবং হচ্ছে সর্বাধিক, দ্বিতীয়টা হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা কম হলেও তা উল্লেখযোগ্য। তৃতীয় অংশের অন্তর্গত অঞ্চলের কিছু কিছু স্থানে মাঝে মাঝে ভূমিকম্প সংঘটিত হয়। সুতরাং বলা যায় ভূমিকম্পের প্রকোপ সর্বত্র সমান নয়। তার মানে যেখানে হচ্ছে প্রশান্ত মহাসাগরে আছে সেখানে খুব বেশি, এখানে কম হলেও কি হয়, খুবই উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক ভূমিকম্প হয়, যার কারণে দেখা যাচ্ছে ভূমিকম্পের মাত্রা বা প্রকোপ সর্বত্র সমান নয়। তো এই ছিল এই অংশের অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।